দর্শক, বাংলাদেশের রাজনীতিতে কি ঘটছে একের পর এক বিস্ফোরক মোড়। একদিকে শেখ হাসিনা একাধিক মামলায় খালাস পাচ্ছেন, অন্যদিকে ডক্টর ইউনূস নিজ দলের ভেতর থেকেই চাপে। আর ঠিক এই সময়ে দিল্লি সফরে যাচ্ছেন খলিলুর রহমান। তাহলে কি আওয়ামী লীগে প্রত্যাবর্তনের পথ খুলে যাচ্ছে? ব্রেকিং নিউজ। দর্শক, স্বাধীনতার ৫০ বছরের বেশি সময় পর একটি প্রশ্ন আজ পুরো জাতিকে নাড়িয়ে দিচ্ছে। আমরা কি সত্যি শক্তিশালী, নাকি শুধু শক্তির অভিনয় করছি? আজকের এই রিপোর্টের শেষে আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন। বাংলাদেশ কি নিজের নিরাপত্তা নিজে তৈরি করছে, নাকি অন্যের কারখানার ওপর নির্ভর করছে? শেষ পর্যন্ত দেখুন, কারণ এই রিপোর্ট আপনার চিন্তাধারা বদলে দিতে পারে। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে কি ঘটছে একের পর এক বিস্ফোরক মোড়। একদিকে শেখ হাসিনা একাধিক মামলায় খালাস পাচ্ছেন, অন্যদিকে ডক্টর ইউনূস নিজ দলের ভেতর থেকেই চাপে। আর ঠিক এই সময়ে দিল্লি সফরে যাচ্ছেন খলিলুর রহমান। তাহলে কি আওয়ামী লীগে প্রত্যাবর্তনের পথ খুলে যাচ্ছে, নাকি এটি আরও বড় কোনো রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত? আর সবচেয়ে বড় প্রশ্ন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি সত্যিই সব ফাঁস করে দিলেন? দর্শক, শেষ পর্যন্ত দেখুন, কারণ এই নিউজে আছে এমন সব তথ্য যা বদলে দিতে পারে পুরো রাজনৈতিক হিসাব। প্রথমেই আসি সবচেয়ে বড় আপডেটে। একটির পর একটি মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতারা। কেন এমন হচ্ছে? তদন্ত বলছে অনেক মামলাতেই প্রমাণ নেই, চার্জশিট দিতে পারছে না পুলিশ, অনেক অভিযোগই সাজানো ও ভুয়া। একটি ঘটনায় তো পুরো দেশ হতবাক। যে ব্যক্তিকে হত্যা দেখানো হয়েছিল সেই ব্যক্তি নিজেই আদালতে হাজির হয়ে বললেন, আমি বেঁচে আছি। দর্শক, ভাবুন, এই একটি ঘটনায় কি পুরো জুলাই আন্দোলনের অনেক মামলাকে প্রশ্নবিদ্ধ করে দেয় না? পিবিআইয়ের তথ্য আরও ভয়ঙ্কর। ৫৬% মামলায় কোনো প্রমাণই পাওয়া যায়নি। অন্য জেলার মানুষকে ঢাকার মামলায় আসামি করা হয়েছে। তাহলে কি এটি ছিল একটি সাংগঠনিক মিথ্যা মামলার নেটওয়ার্ক? এবার আসি দ্বিতীয় বড় ইস্যুতে। দিল্লি সফরে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বৈঠক করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই কূটনৈতিক সফর, নাকি এর পেছনে আছে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর গোপন আলোচনা? বিশ্লেষকরা বলছেন, এই সফর হতে পারে নতুন সরকার ও ভারতের সম্পর্কের টেস্ট কেস, ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণের ভিত্তি। কারণ আলোচনায় উঠতে পারে ব্যবসা, সীমান্ত নিরাপত্তা, জ্বালানি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ ইস্যু। তাহলে কি ভারত আবার আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চায়? এবার আসি সবচেয়ে বিস্ফোরক অংশে। ডক্টর ইউনূস সরকারের ভেতরের গোপন তথ্য ফাঁস। আর এই তথ্য দিয়েছেন তাঁরই সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি কি বলেছেন? ডিপ স্টেট চাইতো ২০২৯ পর্যন্ত এই সরকার ক্ষমতায় থাকুক, অর্থাৎ নির্বাচন বিলম্বিত করার পরিকল্পনা ছিল। বিএনপি নেতাদের মামলা ঝুলিয়ে রাখা, আদালতের মাধ্যমে রাজনৈতিক বাধা তৈরি করা। দর্শক, এখানেই প্রশ্ন, এই ডিপ স্টেট কারা? দেশি নাকি বিদেশি শক্তি? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই তথ্য ফাঁস করে কি নিজেরাই বিপদে পড়লেন সজীব ভুঁইয়া? এদিকে নতুন আরেকটি বড় আপডেট, গণমত বাতিল হতে যাচ্ছে। সংসদীয় কমিটির তথ্য অনুযায়ী ১৩৩টি অধ্যাদেশের মধ্যে প্রায় ২০টি বাতিলের পথে, যার মধ্যে রয়েছে গণমত অধ্যাদেশ ও জুলাই সনদ। ব্রেকিং নিউজ। দর্শক, স্বাধীনতার ৫০ বছরের বেশি সময় পর একটি প্রশ্ন আজ পুরো জাতিকে নাড়িয়ে দিচ্ছে। আমরা কি সত্যি শক্তিশালী, নাকি শুধু শক্তির অভিনয় করছি? আজকের এই রিপোর্টের শেষে আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন। বাংলাদেশ কি নিজের নিরাপত্তা নিজে তৈরি করছে, নাকি অন্যের কারখানার ওপর নির্ভর করছে? শেষ পর্যন্ত দেখুন, কারণ এই রিপোর্ট আপনার চিন্তাধারা বদলে দিতে পারে। স্বাধীনতা দিবসের সকাল, ঢাকার আকাশে গর্জে ওঠে যুদ্ধবিমান, মাটিতে ছন্দ মিলিয়ে এগিয়ে চলে সৈনিকরা। পুরো জাতি গর্বে ভরে ওঠে। টেলিভিশনের পর্দায় চকচকে ট্যাঙ্ক, রকেট লঞ্চার, আধুনিক রাডার
উন্নত যুদ্ধ বিমান সব মিলিয়ে একটি শক্তিশালী বাংলাদেশের ছবি। কিন্তু কুচাবাজ শেষ হলে, ধুলো বসে গেলে একটি প্রশ্ন উঠে আসে, এই শক্তি আসলে কার? কারণ বাস্তবতা হচ্ছে, আমরা যে অস্ত্র দেখি তার প্রায় সবই বিদেশি। এক দেশের বন্দুক, অন্য দেশের রাডার, আর এক মহাদেশের যুদ্ধবিমান। তাহলে কি বাংলাদেশ একটি সামরিক প্রদর্শনী, যেখানে আমরা মালিক নই, শুধু ক্রেতা? ১৯৭১-এর পর বাংলাদেশ জন্ম নিয়েছিল ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে। তখন লক্ষ্য ছিল দেশ টিকিয়ে রাখা, সীমান্ত রক্ষা করা, সার্বভৌমত্ব বজায় রাখা। কিন্তু সময়ের সঙ্গে একটি প্রশ্ন হারিয়ে গেছে, আমরা কি নিজের অস্ত্র বানাবো? দশক পেরিয়ে গেছে, বাজেট বেড়েছে, হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু সেই টাকার বড় অংশ গেছে বেতন, রক্ষণাবেক্ষণ, পরিচালনায়। আর গবেষণা, প্রযুক্তি উন্নয়ন খুবই সীমিত। ফলে আজকের বাস্তবতা, সৈন্য আছে, প্রশিক্ষণ আছে, কিন্তু প্রযুক্তিগত স্বাধীনতা নেই। বিশ্ব বদলে গেছে, যুদ্ধের সংজ্ঞা বদলে গেছে। এখন যুদ্ধ মানে ড্রোন, সাইবার সিস্টেম, কৃত্রিম বুদ্ধিমত্তা, সফটওয়্যার। যে দেশ প্রযুক্তি তৈরি করে, নিয়ন্ত্রণ থাকে তার হাতে। আর যে দেশ শুধু কেনে, সে নির্ভরশীল হয়ে পড়ে। বাংলাদেশ আজ নির্ভর করছে ১ ডজনেরও বেশি দেশের উপর। এই নির্ভরতা শুধু অর্থনৈতিক নয়, সব সামরিক। কারণ যুদ্ধের সময় যদি সরবরাহ বন্ধ হয়, তাহলে শক্তিশালী বাহিনীও দুর্বল হয়ে যায়। বিমান বাহিনীর দিকে তাকান, মাঝে মধ্যে দুর্ঘটনা, পুরানো প্ল্যাটফর্ম, যন্ত্রাংশের জটিলতা। নতুন চুক্তি হয়, কিন্তু বাস্তবায়ন হতে সময় লাগে বছর। আমরা যেন সব সময় ভবিষ্যতের শক্তির অপেক্ষায়। এবার দেখুন বিশ্ব কি করছে। ইরান, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, তারাও একসময় আমদানি নির্ভর ছিল। কিন্তু আজ তারা নিজেরাই তৈরি করছে ড্রোন, ক্ষেপণাস্ত্র, সামরিক প্রযুক্তি। কারণ তারা যুক্ত করেছে বিশ্ববিদ্যালয়, গবেষণা, শিল্প খাত। ফলে তারা এখন শুধু ব্যবহারকারী নয়, নির্মাতা।